আসসালামু আলাইকুম। আমি রোকসানা বেগম। আমার আপনারা জানেন একটা ইউটিউব চ্যানেল আছে রুকস আই নামে, আর ফেসবুকে আমি সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। তো আজকে আমি একটা ছোট্ট ইনফরমেশান দিব আপনাদেরকে কানাডা সম্পর্কে। আমি বর্তমানে কানাডায় আছি, আমার হাজব্যান্ড এবং বাচ্চারা সহ। বাচ্চারা আসলে এখানে পড়ে, তো আমরা আসছি ট্যুরিস্ট ভিসা নিয়ে। তো ট্যুরিস্ট ভিসা আমরা আসলে 2 বছর আগেই পেয়েছি। তো মধ্যে 2003-তে আমি একটু 3 লাস্টের দিকে অসুস্থ হয়ে পড়ি, যার কারণে আমাদের আসতে লেট হয়েছে। ফুল ট্রিটমেন্ট শেষ করে দেন আমরা এসছি। তো আমরা এসছি মার্চ মাসে। যাই হোক, আমি এটা বলার উদ্দেশ্য যে আগে এত বেশি ভয় পেতাম যে কখনো অ্যাপ্লাই করব, এই সাহসটুকুই কখনো করি নাই আর কি, যে সাহস করে অ্যাপ্লাই করব, তারপরে হবে কি হবে না, বা অনেক ধরনের টেনশন কাজ করতো। তো অনেকেই অনেক ভয় দেখাতো, হবে না, আরে না, এটা পৃথিবীর বুকে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া এগুলিতে যাওয়া অনেক ভয়ঙ্কর ব্যাপার, অনেক টাকা লাগে, অনেক দেশ ঘুরতে হয়, এই সে অনেক কিছু। তো আমার সাথের আমার একটা ফ্রেন্ড, মানে আমার মেয়ের ফ্রেন্ডের মা বাবা 2012 সালে আসলে 25 লক্ষ টাকা দিয়ে মানে একটা কন্ট্যাক্ট করে আমেরিকার সাথে, আমেরিকার ভিসার জন্য একজন লোকের সাথে কন্ট্যাক্ট করে, এবং সেই কন্ট্যাক্টে 25 লাখ টাকা দিয়ে তারা আমেরিকায় আসে ট্যুরিস্ট ভিসা নিয়ে। যদিও তারা আর ব্যাক করে নাই, ইলিগালি থেকে গেছে। নাও 2025, আর ওরা গেছে 2012-এ। সো আপনি চিন্তা করেন, প্রায় 12-13 বছর এখনও তারা লিগালি কোনো কিছুই পায় নাই। তো তারা আর এখন বাংলাদেশে গেলে আর ব্যাক করতে পারবে না, এই অবস্থা আছে। যদিও তারা ভালোই করেছে। যাই হোক, তো ইলিগালি থাকাটা অনেকেই পছন্দ করেন না, বা যেমন আমরা পছন্দ করি না ইলিগালি থাকাটা। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, যে ভিসার কথা যেটা বলছিলাম, আপনি যদি মানে সৎ থাকেন, অনেস্ট থাকেন, আপনার যদি মানে কোনো ধরনের 2 নাম্বারে কোনো কিছু না দেখান, কোনো ধরনের 2 নাম্বারে কোনো কিছু আপনি শো না করেন, হ্যাঁ, আপনি কিন্তু ভিসা পেয়ে যাবেন। এটা হ্যাঁ, অনেকেই বলবে যে লাকের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, অফকোর্স লাকের উপর ডিপেন্ড করে, তবে আমার কাছে মনে হয় যে আপনি যদি প্রপার ওয়েতে যান এবং আপনি ডকুমেন্টগুলো আপনার 100% সব কিছু ঠিক থাকে, তাহলে আমার মনে হয় আপনি ট্যুরিস্ট ভিসা পেতে অ্যাটলিস্ট আমেরিকা বলেন, কানাডা বলেন, কোনো সমস্যা হবার কথা না। আমরা ঘুরেছি অনেক দেশ, বাট এটা অনেক আগে। হ্যাঁ, লাস্ট কয়েক বছরের মধ্যে শুধুমাত্র ভুটান আর নেপালে গিয়েছি, আর ইন্ডিয়া গিয়েছি, আর আগে হয়তো অনেক দেশ ঘুরেছি, এটা বহু আগে। কিন্তু আমরা আমাদের ডকুমেন্টগুলো তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী যেগুলো দেওয়ার কথা, এগুলো 100% আমরা সুন্দরভাবে সব কিছু দিয়েছি। এখন অনেকেই বলে যে টাকার জন্য আমি পারবো না, এত টাকা কোত্থেকে দেখাবো। অনেকে কী করে, ব্যাংকে 6 মাসের জন্য কোনো জায়গা থেকে ম্যানেজ করে টাকাটা রাখে, আবার উঠিয়ে নিয়ে যায়, তারপরে এইটা একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে, তারপরে ব্যাংক ম্যানেজারের সাথে একটা কমিটমেন্টে যায়, তারপর টাকাটা রাখে। তো এইটাও আমার কাছে মনে হয় আর কি, যে এটাও ইলিগাল। তাহলে আপনি ভাববেন যে আমি তাহলে এত টাকা পাবো কোত্থেকে বা কি। আপনার টাকাটা ক্যাশ, হয়তো অল্প কিছু দেখালেন, এইটা আপনি ম্যানেজ করতেই, যদি এই ধরনের দেশে আসতে চান, তাহলে আপনাকে ম্যানেজ করতে হবে যে এনিহাউ যেভাবে হোক আর কি, আপনি কিছু বিক্রি করে হলেও আপনাকে ম্যানেজ করে দেখানোই ভালো। আর আপনার সম্পত্তি যা আছে ওইটাকে একটা ভ্যালুতে, তারা সম্ভবত তাদের যে ফর্মটা ফিল আপ হয় ওই ফর্মটার মধ্যে একটা ভ্যালুতে ফেলে। তো আপনার সব অ্যাসেটগুলো যদি আপনার নামে থাকে, তাহলে ওইটা একটা ভ্যালুতে, যে কনসালটেন্টের মাধ্যমে আসবেন বা যার মাধ্যমে আসতে চাচ্ছেন বা যেখান থেকে করবেন আপনি অ্যাপ্লাইটা, ওই ভ্যালুতে ফেলে তারপরে দেখবে যে আপনার টোটাল বাংলাদেশে কত সম্পদ আছে। আর নট দ্যাট যে আপনাকে খুব রিসেন্ট কয়েকটা দেশ ঘুরতে হবে, নট দ্যাট আপনাকে মানে হিউজ টাকা দেখাতে হবে। হ্যাঁ,
আপনি শুধু অনেস্টলি করবেন এবং সব কিছু ডকুমেন্ট যা দিবেন সব হচ্ছে প্রপার ডকুমেন্ট দিবেন, হ্যাঁ, মিথ্যা জালিয়াতি ভুয়া কোনো কিছু দিবেন না। এখন অবশ্যই লাক ফেভার করবে, আর আপনি নার্ভাস হবেন না, হ্যাঁ, যখন আপনি যদি আপনাকে ইন্টারভিউর জন্য কল করে পাসপোর্ট ইন্টারভিউ তো না, কানাডার তো ইন্টারভিউ হয় না, পাসপোর্ট রেখে দেয়। তো পাসপোর্ট রাখার পরে তারা চাইলে আপনাকে দিতেও পারে, নাও দিতে পারে, হ্যাঁ। তো আমার জানা মতে আমি যতগুলো, আমরা কয়েকবার গিয়েছি, কারণ একবার পাসপোর্ট জমা, বড় মেয়ের জন্য একবার পাসপোর্ট জমা দিতে গিয়েছি, আবার পাসপোর্ট আনতে গিয়েছি, ছোটো মেয়ের জন্য পাসপোর্ট জমা দিতে গিয়েছি, আবার আনতে গিয়েছি, আমাদের জন্য পাসপোর্ট জমা দিতে গিয়েছি, আনতে গিয়েছি। তো ওই সেন্টারে আমরা কয়েকবার গিয়েছি, তো দেখেছি যে প্রচুর মানুষ আসলে ভিসা পায়, হ্যাঁ, খুব যে পায় না এটা হচ্ছে খুবই কম সংখ্যক, পায় হচ্ছে বেশি, হ্যাঁ। তো এটা শুধু তারপরে আমি আরেকটা পাশাপাশি বলে রাখি, অনেকে আমি ইউটিউব ঘাটলে দেখি বা লোকজন বলে, আত্মীয় স্বজনরা বলে যে আল্লাহ কানাডা ইমিগ্রেশনে তোমাকে ধরবে, এটা জিজ্ঞেস করবে, সেটা জিজ্ঞেস করবে, এই প্রশ্ন সেই প্রশ্ন, একদম আপনাকে মানে নাজেহাল অবস্থা করে দিবে, মেন্টালি আপনি অন্যরকম হয়ে যাবেন। তো এইটা আমার কাছে, আমরা যে এসছি আমাদের কোনো ধরনের প্রশ্নই করে নাই। আমি এবার আমার প্রথম থেকেই বলি, আমাদের ভিসার জন্য যখন আমাদেরকে জমা দিয়েছি, তো ভিসাটা পাসপোর্টটা রেখে দিয়েছে। তো পাসপোর্ট রাখার পরে তো ভিসা 1 মাস পরে বা 1.5 মাস পরে দেয়। তো খুবই টেনশনে আমার হাজব্যান্ড ছিল, বাট আমি কখনোই টেনশন করিনি। বিকজ আমি সবসময় হচ্ছে এটা বিলিভ অর নট, যে আমি সবসময় আল্লাহর উপর সব কিছু বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ যদি আমার কপালে রাখে দিবে, আদারওয়াইজ দিবে না, বা সব কিছু আল্লাহ আপনি দেখবেন, আপনার উপর হাওলা করে ছেড়ে দিলাম, এইটুকু বলে আমি ওই যে মানে ভিএফএস সেন্টারটা মানে চলে আসি, ভিএসএফ সেন্টার থেকে। তো আলহামদুলিল্লাহ আমাদের মেসেজ আসতে থাকে যে তোমার পাসপোর্ট এখন দুবাইতে বা সিঙ্গাপুরে বা অমুক জায়গায় তমুক জায়গায় পাসপোর্টটা এখন অনগোয়িং প্রসেসিং, এই সে অনেক কিছু। তো আমরা মেসেজ পাচ্ছিলাম, বাট ভিসা কি দিবে না সেটা তো জানতাম না। তো যেদিন আমাদের লাস্ট মেসেজ আসলো যে ভিসা মানে পাসপোর্ট কালেকশন করার জন্য, তো পাসপোর্ট কালেকশন করতে গেলাম, তখনও তো জানি না ভিসা দিয়েছে কিনা, কারণ এটা একটা এনভেলপের মধ্যে থাকে, আপনি ওপেন করবেন, দেন দেখবেন যে ভিসা হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ যেদিন আমরা পেয়েছি অনেক খুশি হয়েছিলাম, যে আমরা জীবনে কখনো ট্রাই করি নাই, ট্যুরিস্ট ভিসার জন্যও ট্রাই করি নাই, পার্মানেন্টলি থাকার জন্যও ট্রাই করি নাই, কারণ দুজনেই চাকরি করতাম, দুজনে অনেক ঝামেলা ব্যস্ত, বাচ্চাদের লেখাপড়া সব কিছু মিলে, পারিবারিক বা সব কিছু মিলে আমাদের মানে আউট অফ কন্ট্রোলে ছিল সব কিছু, যে আমরা বাইরে যাওয়ার জন্য চাইলে হয়তো অনেক আগেই আমরা করতে পারতাম, দুজনেই এডুকেটেড ছিলাম বা দুজনের ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, দুজনেই জব করতাম, সো আমরা চাইলে অনেক আগেই করতে পারতাম, কেন যেন করা হয় নাই আর কি, যে কোনো কারণে হোক, হয়তো আল্লাহ চায় নাই। যাই হোক, তারপরে কানাডা যখন আমরা ওপেন করতে, যেদিন আমরা মানে পাসপোর্টটা আনতে গেলাম, ভিসার প্যাকেট দিল, অনেক ওয়েট করতে হয়, অনেক সময় ধরে। তো আলহামদুলিল্লাহ প্যাকেট খুলেই দেখি যে 10 বছরের ভিসা দিয়েছে। তো কোটি কোটি শুকরিয়া আল্লাহর কাছে, 10 বছরের ভিসা মানে যাকে দেয় সবাইকে 10 বছরের দেয় কানাডায়। তো কানাডার ভিসা পাওয়ার পরে একটু সাহস করে আমার হাজব্যান্ড বললো যে আমেরিকা একটু করে দেখি। তো একই কনসালটেন্ট দ্বারা আমরা হচ্ছে আমেরিকাও করে ফেললাম, আমেরিকার জন্য। ভাবলাম যে যদি মেয়ের এখানে আছে, আমরা যদি 6 মাসে বেশি তো আপনারা জানেন যে একটা দেশে থাকতে দেয় না, তো ট্যুরিস্ট ভিসা নিয়ে আসলে এবং লিগালি থাকলে, তো 6 মাসের মধ্যে যদি আমরা আরও একটু বেশি থাকতে চাই, তাহলে আমরা যদি একটু আমেরিকায় ঢুকতে পারি, দেন আবার ব্যাক করে 6 মাস থাকতে পারবো, সেই হিসাব করে। অথবা আমার হাজব্যান্ডের অনেক শখ দেশ ঘোরা, আমার যেমন অত শখ নাই দেশ ঘোরার, তো করে ফেললাম অ্যাপ্লাই। হ্যাঁ, খুব একটা টাকা লাগে নাই। আমি আপনাদেরকে আমার অন্য একটা ভিডিওতে, যার মাধ্যমে আমরা করেছি, ওনার লিঙ্ক এবং হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে দিব। উনি বেশ ভালো, ওনার হাতই ভালো আসলে বলা চলে। তো যাই হোক, পরে আমেরিকার জন্য যখন অ্যাপ্লাই করলাম, তো তখন আমার অপারেশান একটা হয়েছে, সিরিয়াস অপারেশান, এবং আমাদের অবস্থা আর কি, মানে এটা বলা বাহুল্য আর কি, যে কী ধরনের কিসের উপর দিয়ে আমরা যাচ্ছিলাম, কোন ধরনের ঝড়ের উপর দিয়ে যাচ্ছিলাম আমাদের লাইফটা। তো অপারেশনের মাত্র 20-25 দিন পরে আমাদের
আমেরিকার ভিসার জন্য কল আসলো যে ওই দিন আমাদের ইন্টারভিউ হবে। তো আমেরিকার ভিসার জন্য কিন্তু ইন্টারভিউ দিতে হয় আপনাকে। তো এর আগে আমরা অনেক শুনেছি, আমাদের অনেক লোকজন গিয়েছে, মানে আমাদের খুব পরিচিত লোকজন, আমাদের ফ্রেন্ড, বাচ্চাদের ফ্রেন্ডের বাবা মা সবাই বলছে যে আল্লাহ মিশরের একটা ইয়ে লাগবে, যদি একটা ভিসা বসাইতে পারতাম, অমুক দেশের যদি একটা ভিসা বসাইতে পারতাম। ওনারা তো দেশ বিদেশ মানে 10, 12টা 20টা দেশ ঘুরে ফেলছে, বাট ফাইনালি তারা যখন আমেরিকার ভিসার জন্য দাঁড়ালো আসলে পায় নাই ভিসা। কিন্তু আমরা কোনো দেশ রিসেন্ট বললাম তো কোনো দেশ ঘুরি নাই। তো যখন আমেরিকার ভিসার জন্য আমাদেরকে কল করলো, তো আমরা সেদিন কি ছিল জানি না, ক্রিসমাস সম্ভবত বা কিছু একটা ছিল। ওনারাও ভুল করে আমাদেরকে আর ইমেল দেয় নাই। আমরা এই সময় আমি খুবই সিক, তারপরেও আমরা গেছি ভোর 7:30টায় আমাদের ইন্টারভিউ ছিল। 7:30টায় গেলাম, গিয়ে দেখি যে এমবেসি বন্ধ এবং ওনারা শত শত মানুষ আসছে ওই দিন ইন্টারভিউ দিতে। কাউকে আসলে ইনফর্ম করে নাই যে আজকে বন্ধ বা আজকে না, এই ডেটটা চেঞ্জ হয়েছে। তো যাই হোক ফেরত আসলাম, মনটা খুবই খারাপ হয়ে গেল যে ফার্স্ট ধাক্কায় এটা কেমন হলো। যাই হোক চলে আসছি। আসারই মানে ওই জায়গায় দাঁড়ানো অবস্থায় যখন আমরা কনসালটেন্টের সাথে আলোচনা করছিলাম, তো আধা ঘন্টার মধ্যেই আমাদের ইমেল চলে আসলো যে না, এটা হচ্ছে অমুক তারিখে না অমুক তারিখে হবে, জাস্ট 7 দিন পরে। তো 7 দিন পরে আমরা যখন ইন্টারভিউ দিতে গেলাম, খুব বোল্ডলি গেলাম, খুবই আমার আমি কোনো কিছুতেই হেজিটেট করি না এবং আমি খুব মানে নার্ভাস হই না কোনো কিছুতে। আমাকে 100 কোটি মানুষের সামনে দাঁড় করে দিল, আমি অনর্গল কথা বলে যেতে পারবো। আমি কখনো নোট নেই না, আমি কখনো কিছু লিখি না। হ্যাঁ, নিব মানে এটা কেন যেন এটা হয়তো আমি জব করতে করতে এটা হয়ে গেছে বা কোনো কিছু। যাই হোক, আমার হাজব্যান্ড সে খুবই নার্ভাস। তো ভিতরে গিয়ে ও খুবই মানে মনে মনে হয়তো আল্লাহকে ডাকছে বা কিছু করছে। আমিও আল্লাহকে ডাকছি, বাট আমি কিন্তু ওকে বুঝতে দিচ্ছি না। বা চতুর্পাশে তো ক্যামেরা আছে, সব কিন্তু তারা ফলো করে। হ্যাঁ, তো আমি হাসি খুশিভাবে ওর সাথে কথা বলছি, ওকে নাড়া দিচ্ছি, দুষ্টামি করছি, এই সেই, যাতে ওনারা বুঝতে না পারে যে আমি নার্ভাস। হ্যাঁ, তো আমার হাজব্যান্ড একসময় আমাকে বকাই দিল যে এই কী আরম্ভ করছো এখন ইয়াতে, চুপ করে থাকো। তো আমি বলছি তুমি যত নার্ভাস হবা তত তারা তোমাকে দেখবে, তুমি নার্ভাস হয়েও না। হ্যাঁ, তাও এটা হেসে হেসে বলছি যাতে তারা না শুনে। তো যাই হোক, আমাদেরকে যখন ডাকলো, মানে আমরা তো লাইনে দাঁড়ালাম সবাই, তো আমাদের যে কাউন্টারটা ছিল জাস্ট একটা প্রশ্ন করে, 2টা প্রশ্ন করেছে, কতদিন থাকবা, কেন যাচ্ছ। আমরা বলছি আমার হাজব্যান্ড সামনে দাঁড়াচ্ছে, আমি পেছনে। তো একজন ফরেনার ছিল, তো বলছে আমরা 1 মাসের মতো থাকবো আর ওখানে ঘুরতে যাব, শেষ, আর কিচ্ছু না। ও কিন্তু তখন আমাদের পাসপোর্ট কিছুই দেখে নাই। হ্যাঁ, হয়তো এটা আগেই তারা ইনফরমেশন নিয়ে নিয়েছে বা কিছু। তো বলছে ইউর ভিসা ইজ অ্যাপ্রুভড। হ্যাঁ, আমরা তো খুশিতে ওখানে হাসি নাই, কিন্তু আল্লাহকে মনে মনে আলহামদুলিল্লাহ কয়েকবার বললাম এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। অ্যাট দ্য সেম টাইম আমি কি যেন কানাডার ভিসার কথাও বলি, একই অবস্থা যে আলহামদুলিল্লাহ ওখানে তো আর কোনো ইন্টারভিউ হয় না, কিন্তু পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছি। তো ভাগ্য থাকলে আপনার যদি লাক ফেভার করে এবং কোনো টাকা খরচ করতে হয় না, অল্প কিছু টাকা, যে আপনি একটু ট্রাই করে দেখতে পারেন যে আপনি কানাডা আসবেন কি না। বা এখন আপনার মধ্যে যদি এটা কাজ করে যে আমি ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে আর আসবো না ফেরত, এটা হলে আমার মনে হয় আপনি না করাই উত্তম। আপনাকে যদি আসতে হয় লিগ্যাল ওয়েতে আসেন। এখানে এসে সবাই অ্যাসিলামে চায়, এখানে অনেকেই চায় আর কি, অনেকে পায় অনেকে পায় না। তো এই জিনিসটাও আমি মানে ডিসকারেজ করি। আমার কাছে মনে হয় এটা ওয়ান কাইন্ড অফ ইলিগ্যাল। হ্যাঁ, তারপরে আপনি দেশে এসে আপনি আর কখনো বাংলাদেশে ফেরত যেতে পারবেন না যতদিন আপনার মামলাটা চলবে, যে আপনি রিফিউজি হিসাবে যে ক্লেম করলেন সেই ক্লেমটা যতদিন পর্যন্ত এটা সলিউশন না হয় আপনি আর বাংলাদেশে যেতে পারবেন না। তো এটা একটা বিরাট বিষয়। বাংলাদেশে আমাদের সব কিছু, আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই বাংলাদেশে।
তো এইটা একটা আমার কাছে মনে হয় আমি এবং আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড, আমরা সবাই এটা ডিসকারেজ করি যে এইভাবে আসবো না। আর আমরা যেহেতু এখন অনেক বয়স হয়ে গেছে, আমাদের আসলে অন্য ওয়েতে আসারও কোনো সিস্টেম নাই, তারপরেও আমরা এটা মেনে নিয়েছি যে মেয়েরা আসছে আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা অল্প বয়সে আসতে চান তাহলে অনেকগুলো ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরিতে দিয়েও দেখতে পারেন। আর ট্যুরিস্ট ভিসা দিয়ে যে ঘুরতে আসবেন তাহলে ওই যে বললাম যে মানুষের কথায় কান দিবেন না যে আপনার কোটি কোটি টাকা দেখাইতে হবে, তারপরে হচ্ছে কয়েকটা দেশ ঘুরতে হবে, কোনো কিছু না। আপনি হচ্ছে আপনাকে অনেক মানে কি বলবো, আপনাকে সব হচ্ছে কানাডার ক্ষেত্রে হচ্ছে বা আমেরিকার ক্ষেত্রে সব ক্ষেত্রেই আপনাকে একদম লিগাল সব কিছু দেখাবেন, কোনো কিছু ফেক এবং কোনো কিছু ভুল এই সমস্ত কাজ করবেন না। আর যেই প্রশ্ন করবে ঠিক সেই প্রশ্নেরই উত্তর দিবেন, একটাও এক্সট্রা উত্তর দিতে যাবেন না। হ্যাঁ, যেইটুকু জাস্ট একটা প্রশ্ন করেছে কতদিন থাকবা, 1 মাস। যদি আপনি 15 days থাকতে চান বা 2 মাস থাকতে চান 2 মাসই বলবেন। হ্যাঁ, কেন যাচ্ছ, ঘুরতে যাচ্ছি, শেষ। ঘুরতে যাব, আমরা তো আসলে ফিরতে আসা পড়বো, আমার দেখার শখ কোনো কিছু না। সে যেটা প্রশ্ন করছে ওইটাই। হ্যাঁ, আর কানাডার ব্যাপারটা হচ্ছে আপনার লাকের উপর ডিপেন্ড করে। আর টাকা যেটা বলছি, এটা অফকোর্স একটা টাকা দেখাতে হয়। সেটা হচ্ছে আপনি যেহেতু একটা দেশে আসতেই চাচ্ছেন, এটা ব্যাংকে দেখাবেন, নট দ্যাট যে আপনাকে কনসালটেন্টকে দিয়ে দিচ্ছেন বা গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছেন। সো এটা আপনি দেখাতেই পারেন আপনি কোনো কিছু কোনোভাবে ম্যানেজ করে আর কি। তো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। অনেকেই অনেক কিছু বলবে, এগুলি আপনারা কখন কান দিবেন না। ভালো কনসালটেন্টে পাওয়া, এটা হচ্ছে ভালো কনসালটেন্ট একজন পাওয়া বা ভালো একজন যাকে দিয়ে করা যায় এরকম একজন মানুষ পাওয়াই হচ্ছে সবচেয়ে বড় আপনার জন্য মানে প্লাস পয়েন্ট। আর 2 নাম্বারে কোনো কিছু করবেন না জীবনে, লাইফে কখনোই কোনো কিছুতেই 2 নাম্বারই করবেন না। লাইফে এগিয়ে এভাবেই আপনি এমনিতেই এগিয়ে যেতে পারবেন যদি 2 নাম্বারই না করেন। আল্লাহ রহমতে অশেষ রহমতে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আমার জন্য না, আমি 100বার বলবো, আমার হাজব্যান্ডের খুবই শখ ছিল কানাডা আমেরিকা একবার আসার। তো আমরা কানাডার ভিসা পেয়েছি 10 বছরের, আমেরিকার পেয়েছি 5 বছরের। আমেরিকাটা 5 বছরেরই দেয়। তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাদেরকে, আমরা এখন কানাডায় আছি মেয়েদের কাছে। আমরা হয়তো যাবার পথে আমেরিকায় একটু, যেহেতু ওই ভিসাটাও পেয়ে গেছি প্রায় 2.5 বছর, তো বা 2 বছর হয়ে যাবে, অসুস্থতার কারণে আসতে পারি নাই। তো একটু আমেরিকায় একটু ডু মেরে যাবো সিলটা দেওয়ার জন্য। তো নেক্সট টাইম যদি এটা আমরা লিগালি সব কিছু করে দেশ ফিরে যেতে পারি, নেক্সট টাইম আবার চাইলে হয়তো আমরা অবশ্যই আমেরিকার ভিসা পাবো। আর কানাডাটা তো আছেই 10 বছর বাঁচে কিনা এটাও সন্দেহ আছে। যাই হোক, তো সবাই আসেন, সবাই ঘুরে যান। স্বপ্নের দেশ, সুন্দর দেশ, আসলেই সুন্দর দেশ, আসলেই সিস্টেমেটিক দেশ, আসলেই ভালো দেশ, ভালো লাগবে। হ্যাঁ, আমরা বাঙালি, বাংলাদেশকে ভালোবাসি অবশ্যই, কিন্তু আমরা মানুষ হিসাবে আমরা ভালো না, আমাদের জাতি হিসাবে আমরা ভালো না, যেটা এই দেশে আসলে আপনি কম্পেয়ার করতে পারবেন। আপনি আমরা সবাই একই অবস্থা। তো আসুন আমরা সবাই যার যা স্বপ্ন আছে পূরণে চেষ্টা করি অ্যাটলিস্ট। হ্যাঁ, কত টাকাই তো কত দিকে নষ্ট করি, একটা আবার চেষ্টা করি। আর এইখানে খুব একটা টাকা নষ্ট হয় না, যেটা নর্মাল ফি সেটাই দিবেন, ট্রাই করেন আর কি। ধন্যবাদ সবাইকে। আবার কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।